আসসালামু আলাইকুম সবাইকে। অচেনা ভালোবাসা গল্পের 11 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। স্নিগ্ধ এগিয়ে এসে জোনাকির পাশে দাঁড়ালো রেলিং ঘেঁষে। জোনাকি তার উপস্থিতি টের পেয়ে তার দিকে ভ্রু গুটিয়ে তাকালো। এতক্ষণ তো খুব ব্যস্ততা দেখাচ্ছিল, এখন আবার এত ব্যস্ততার মাঝে এখানে কিভাবে আসলো? জোনাকি মনে মনে মুখ বাঁকালো। এই ছেলের প্রেমে পড়েছে, না হয় এই ছেলের অ্যাটিটিউড নামক বড় বস্তাটা নিয়ে কখনো পদ্মা সেতুর নিচে ফেলে দিয়ে আসতো। জোনাকিকে নিজের দিকে তাকিয়ে এক মনে কিছু ভাবতে দেখে স্নিগ্ধ বলল, তোমার এত ভাবনা আসে কোত্থেকে? সারাদিন ভাবতে থাকো, সায়েন্টিস্টরাও তো কোনো রিসার্চ করতে গিয়ে এত ভাবে না। স্নিগ্ধের কথায় জোনাকি চোখ ছোট ছোট করে তাকালো আর বলল, সেটা সম্পূর্ণ আমার ব্যাপার, আপনাকে কেন বলবো? স্নিগ্ধ বলল, সবই তো তোমার ব্যাপার, আমার আর কি বা আছে তুমি ছাড়া? ঠিক বুঝতে পারলো না জোনাকি স্নিগ্ধের শেষ কথাটা। সে ভ্রুগুটিয়ে তাকিয়ে বলল, কি বললেন আপনি? স্নিগ্ধ বলল, এটাই যে আজ তোমার বাদর ডান্সটা সেই ছিল। ইস, অনেক মিস করছিলাম এই ডান্সটাকে। পিচ্ছি থাকতে তো সারাদিন এমনটাই করে লাফাতে। জোনাকি তো ভুলেই বলেছিল এই ব্যাপারটা। এই লুক তো আজ তাকে ভয় দেখিয়েছে, আর এখন সেটা বলে তাকে খুঁচাও দিচ্ছে। জোনাকি নাক ফুলিয়ে রাগ প্রকাশ করার চেষ্টা করলো আর বলল, স্নিগ্ধ ভাই, আপনি আমার সাথে এমন করলেন কেন আজ? আমার কাছে তেলাপোকা ছিল, হ্যাঁ? আপনি মিথ্যা বলেছেন, অথচ এখন সেই কথা বলে আমায় লেগপুল করছেন। স্নিগ্ধ বলল, তোমার লেগপুল তোমার কাছে আছে, আমি পুল কখন করলাম? জোনাকি চুপসানো মুখ নিয়ে বলল, স্নিগ্ধ ভাই, আপনি আগে থেকে অনেক বাজে হয়ে গেছেন। 6টা বছর জ্বালিয়ে শান্তি হয়নি আপনার, তাই না? এখন তাই আমার সাথে? জোনাকি হাত দিয়ে মুখ চেপে ধরলো। সে কি সত্যিটা বলতে যাচ্ছিল? জোনাকি, তুই পাগল হয়ে গেছিস নাকি স্নিগ্ধ ভাইয়ের বলা বাদর হয়ে গিয়েছিস? নিজেকে তো সামলাতে পারিস না, এখন নিজের মুখটাকেও পিছলে যেতে দিচ্ছিস? ভেবে মনে মনে জিভ কাটলো সে। তারপর স্নিগ্ধের দিকে তাকালো। স্নিগ্ধ আকাশের দিকে তাকিয়ে একটা দারুণ হাসি দিল। জোনাকি তাকিয়ে সেই হাসি থেকে মুখ ফিরিয়ে নিল। এই হাসি তার হৃদয়ের অন্তঃস্থলে ঝড় উঠাতে সক্ষম যে মানুষটাকে নিজের জীবনে চায় না সে, এই মানুষটার পাশে আর যাই হোক তাকে যায় না। ভেবে দীর্ঘশ্বাস ছাড়লো সে। স্নিগ্ধ আকাশের দিকে তাকিয়ে গুনগুন করে গান গাইলো। জোনাকি পলক্ষহীন ভাবে তাকিয়েছিল সামনে থাকা তার অধরা ভালোবাসার দিকে। কণ্ঠটা স্নিগ্ধের মতো স্নিগ্ধতা ছড়ায়। গানের এক একটা বাক্য যেন তার মনের প্রশ্ন উত্তর দিয়ে দিল। কিন্তু ওই চাঁদ আর তারার মাঝে যে পাহাড় সমান পার্থক্য। মনে মনে হাসলো জোনাকি, নিজেকে বোকা বলে ব্যঙ্গ করলো। তাকে ভালোবাসলে যে 6 বছর এভাবে একা ফেলে রেখে যেতে পারতো না, মিথ্যা প্রতিশ্রুতি দিত না, সে না হয় অবুজের মতো বিশ্বাস করেছিল। তাই বলে কি শেষবারের মতো যাওয়ার আগে তার সাথে কথা বলে কিংবা দেখা করার প্রয়োজন বোধ মনে করেনি এই পাষাণ লোক? জোনাকির মনটা আবারও পিছিয়ে উঠলো তার পুরনো কথা ভেবে। কারো হাতের তালির আওয়াজ শুনে জোনাকি নিজের ভাবনা থেকে বেরিয়ে আসে আর ছাদের দরজার দিকে তাকায়। রায়হান হাতে তালি দিতে দিতে এগিয়ে আসছে। স্নিগ্ধের পাশে এসে দাঁড়িয়ে তার কাঁধে এক হাত দিয়ে বলল, ব্রো, সিঙ্গার হলে পারতি। তোর গানের কণ্ঠটা আজও কলেজ লাইফের মতোই রয়ে গেল, উল্টো আরো ভালো হয়েছে। বুড়ো হইলি না, আমাকে দেখ, এখন থেকে চোখে কম দেখি, কানেও কম শুনি। বলে একটু করে মিথ্যা দুঃখ প্রকাশ করার চেষ্টা করলো। স্নিগ্ধ নিজের কাঁধ থেকে রায়হানের হাত সরিয়ে বলল, বুড়ো হয়ে গিয়েছিস অথচ এখন আমাদের চাচ্চু ডাক শোনাতে পারলি না? বলে একটা দুষ্টুমি মাখা হাসি দিল স্নিগ্ধ। রায়হান স্নিগ্ধের দিকে তাকিয়ে আবার দুঃখিত হওয়ার ভান ধরে বলল, ব্রো, বউ আমার কপালে নাই। এই যে চোখে কম দেখি, কানে কম শুনে বলে কেউ আমার কপালে নিজেকে জোটাতেই চায় না। বলে স্নিগ্ধের কাঁধে মাথা ঠেকিয়ে কান্না করার ভান ধরলো। জোনাকি মুচকে আসলো তাদের এমন কথাবার্তা শুনে। রায়হান তার দিকে তাকিয়ে বলল, এভাবে হেসো না জোনাকি পোকা, আমি কিন্তু আবার ভালো মানুষ না। কপালে বউ জুটছে না দেখে পরে আবার বন্ধুর বোনের পেছনে পড়ে যাবো বলে দিলাম। জোনাকি চোখ জোড়া বড় করে নিল। এই কেমন কথা? মেকি হাসলো, তবে বলার মতো কিছু খুঁজে পেল না। এদিকে স্নিগ্ধ দেরি করলো না রায়হানের পিঠে ঘুষি মারার। রায়হান ব্যথাতুর শব্দ করে উঠে। ব্যথাটা আসতেই লেগেছিল, বাকি শব্দ করাটা ছিল ওর ঢং। স্নিগ্ধ জোনাকির দিকে তাকিয়ে বলল, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? দুইটা ছেলের মাঝে দাঁড়িয়ে থাকতে লজ্জা করছে না? যাও। কিছুটা ধমকের সুরেই বলল। জোনাকি কষ্ট পেল, এইভাবে না বললেও পারতো। সে মাথা নিচু করে সেখান থেকে চলে আসলো। বসার ঘরে যাওয়ার প্রয়োজন বোধ করলো না, নিজের ঘরে গিয়ে বারান্দায় চলে গেল। তার মনটা ভালো হতে না হতে আবার খারাপ করে দিল। আর এই ছেলেকে ভালোবাসা যাবে না, আমাকে সবসময় এমন করে। এতক্ষণ তার সাথে যে দাঁড়িয়েছিলাম সেখানে কিছু হয়নি, এখন আবার আমাকে লজ্জা শিখাচ্ছে। মনটাকে যদি জেলে রাখা যেত তাহলে মিথ্যা একটা কেসে ফাঁসিয়ে দিতে তাকে জেলে পাঠিয়ে দিতাম। এভাবে কেন একটা অন্য ছেলের জন্য পূর্বে কেন আমাকে জ্বালাবে? ওই ছেলেটা তো আর সেটা বুঝে না। স্নিগ্ধ ভাই, আপনি আসলেই বাজে। রাগ মিশ্রিত কণ্ঠে নিজে বকবক করতে লাগলো। এতটাই ব্যস্ত ছিল যে নিজের বকবকের মাঝে পাশে এসে যে খুব মনোযোগ দিয়ে তার প্রতিটা কথা শ্রবণ করেছে তা তার বারান্দার বাইরে থাকা নজরেই পড়েনি। তারপর বলল, ওহো, তাহলে তলে তলে এই টেম্পো চালাস আর আমরা কিছুই জানি না? কোনো কণ্ঠস্বর শুনে জোনাকি চকিতে তাকালো নিজের পেছনে। বারান্দায় সে ছাড়া আর একজন উপস্থিত আছে তা সে বুঝতেই পারেনি। রিয়া আপুকে নিজের পাশে দেখে বিস্মিত হয় আর মনে মনে ভয় পায়, তাহলে কি সে সব শুনে নিয়েছে? জোনাকি, তুই আসলেই বাদর। এই কথাটাও কি লাফিয়ে লাফিয়ে চিল্লিয়ে চিল্লিয়ে বলতে হবে নাকি? মনে মনে বললেই তো পারতি। রিয়া সন্দেহজনক দৃষ্টি ফেলে জোনাকি আর একটু পাশে এসে দাঁড়ালো। জোনাকি একটা ঢুক গিলে তাকালো তার দিকে। সে মনে মনে ছক বানানোর চেষ্টা আছে কিভাবে রিয়াকে অন্য কিছু বুঝিয়ে দেওয়া যায়। তারপর বলল, আসলে রিয়া আপু। রিয়া বলল, জোনাকি, আমাকে বলতে দে, ওয়েট, আগে দরজাটা বন্ধ করে দিয়ে আসি। বলে দরজার কাছটায় গিয়ে দরজাটা বন্ধ করতে করতে বলল,
দরজাটা লাগিয়ে তারপর ইচ্ছা মতো চিৎকার করতে বলতে পারতি, দরজাটা খোলা রেখে এভাবে কেউ তার পছন্দের মানুষকে গালি দেয় নাকি? দরজাটা লাগিয়ে আবারও এগিয়ে আসে জোনাকির দিকে। জোনাকি ইতিমধ্যে বারান্দা থেকে ঘরের ভেতর চলে এসেছে। সে কোন ধরনের প্রতিক্রিয়া জানাবে বুঝে উঠতে পারছে না। রিয়া তার হাত ধরে বিছানায় বসালো এবং নিজেও বসলো। তারপর বলল, তো এবার বল, আমার ভাইকে ভালোবাসিস বুঝি? হেসে হেসে কথাটা বলল রিয়া। জোনাকির কাছে কোনো উত্তর নেই। উত্তর থাকলেও কি আর সেই উত্তর প্রকাশ করা যায়? রিয়ার দিকে তাকিয়ে অস্বস্তি ভাব নিয়ে বলল, আপু তুমি যেমনটা ভাবছো তেমনটা কিছুই না। আসলে আমি তো রাগের মাথায় কি থেকে কি বলে ফেলেছিলাম, তুমি ভুল বুঝছো। রিয়া বলল, আমি ভুল বুঝছি? হ্যাঁ, তুই ঘরে আসতে আমি নিচ থেকে তোর পিছু পিছু এসেছি এন্ড আমার এই পাওয়ারফুল কান দিয়ে খুব ভালোভাবে শুনেছিলাম কোনো এক মেয়ে বলেছিল, স্নিগ্ধ ভাই আপনি অনেক বাজে। শেষের কথাটা রিয়া জোনাকির মতো করে বলার চেষ্টা করলো। জোনাকির মুখটা কাদো কাদো হয়ে গেল। এভাবে ফেসে যাবে জানলে স্নিগ্ধের উপর কখনো রাগই করতো না। জোনাকির কোনো উত্তর না পেয়ে রিয়া ওকে চেপে ধরলো আর বলল, জোনাকি বলবি না আমাকে? আমি কিন্তু সব শুনে ফেলেছি, তাই তুই না বললেও কিন্তু আমি সবটা জানি। কারণ তুই কিছুটা জানালে না হয় অধিক জ্ঞান হতো এই ব্যাপারে, প্লিজ বল না। জোনাকি আবারও কাদো কাদো মুখ করে তাকালো রিয়ার দিকে আর বলল, আপু এমন কিছুই না, স্নিগ্ধ ভাইকে আমার পছন্দ না। রিয়া মাত্র একটু ঠিকঠাক করে বসলো। তবে জোনাকির কথা আবারও জোনাকির সামনে এসে তাকে চেপে ধরে বলল, আমার ভাইকে তোর পছন্দ না? এই আমার ভাইকে কেন তোর পছন্দ না? টল, হ্যান্ডসাম, ড্রেসিং, কিউট সবই তো আছে তার মাঝে, তো আর কি চাই তোর রে? আমার ভাইকে তোর পছন্দ না বলিস? কানাডায় যখন ছিল জানিস কত বিদেশা মেয়ে ওর পিছু পিছু ঘুরতো। ইস, কানাডায় গিয়েও আমার ভাইটাকে কত মেয়ে জ্বালিয়ে ছেড়েছে, আর তুই দেশি মেয়ে বলছিস আমার ভাইকে তোর পছন্দ না? না না জোনাকি, এটা একদম মানা যায় না। এক নিঃশ্বাসে কথাগুলো গড়গড় করে বলল রিয়া। জোনাকি কিছু বলার সুযোগ পর্যন্ত দিল না। সে থামতেই জোনাকি ঝটপট করে বলল, আপু সেটা বলতে চাইনি, স্নিগ্ধ ভাইকে আমার পছন্দ কিন্তু। রিয়া বলল, তার মানে তুই মানছিস যে তুই আমার ভাইকে ভালোবাসিস, তাই তো? এটা আগে মেনে নিলেই তো হতো। জোনাকির চোখ জোড়া বড় বড় আকার ধারণ করে। ভাই যেমন জিলাপি বানায়, বোনটাও এখন জিলাপি বানানো শুরু করেছে। জোনাকি বলল, আপু আমাকে বলার সুযোগ তো দাও। স্নিগ্ধ ভাইকে পছন্দ করা যায় আর তাকে ভালো লাগতেই পারে, ওনাকে অপছন্দ করার মতো কোনো বৈশিষ্ট্য কি আর ওনার আছে? তবে আমি বলতে চাইছি পছন্দ আর ভালোবাসার মধ্যে পার্থক্য আছে। রিয়া বিছানা থেকে উঠে দাঁড়ালো আর বলল, তখন তুই যা বলছিলি তা কি মিথ্যা শুনেছি নাকি আমি? ঠিক আছে, তোর বলতে হবে না, আমি বাড়ির সবাইকে বলে দেখি তারা কি বলে, কারণ আমি তো জানি, কারণ আমি নিজের পাওয়ারফুল কান দিয়ে সবটাই ভালোভাবে শুনেছি। বলে দরজার দিকে এগিয়ে যেতে লাগলো। জোনাকি এক ঝটকায় উঠে দাঁড়িয়ে তার হাত ধরে তার সামনে গিয়ে পট আটকে দেয়। রিয়া তাকে সরিয়ে আসতে চাই, কিন্তু জোনাকি তাকে নিজের দিকে থেকে চেষ্টা করে আটকানোর। জোনাকি বলল, আপু ঠিক আছে সব বলবো, কিন্তু প্লিজ কাউকে বলবে না, প্লিজ সমস্যা হয়ে পড়বে, প্লিজ আপু। রিয়া কথাটা শোনা মাত্র আবারও বিছানায় গিয়ে বসে পড়লো আর নিজেকে তৈরি করে নিল কথাগুলো শোনার জন্য। জোনাকি কাদো কাদো মুখে তার পাশে গিয়ে বসে। রিয়া আগ্রহ নিয়ে বলে, তো আগে বল কখন থেকে এই চক্কর চলছে তোদের মধ্যে? জোনাকি অবাক হয়ে জিজ্ঞেস করলো, আমাদের মধ্যে? রিয়া বলল, হ্যাঁ তোর আর ভাইয়ের মধ্যে। নিশ্চয়ই তোরা লুকিয়ে লুকিয়ে প্রেম করছিস তাই না? জোনাকি বলল, রিয়া আপু তুমি আবারও ভুল বুঝছো, আমাদের মধ্যে কোনো প্রেম টেম নেই। রিয়া বলল, আমাকে শিখাস, আমি জানি কার লোকে কার প্রেম হয়, এখন তাড়াতাড়ি বল কখন থেকে এসব। জোনাকি আবারও বুঝার খাতিরে বলল, আপু মিথ্যা বলছি না, হ্যাঁ আমি স্নিগ্ধ ভাইকে ভালোবাসি, কিন্তু উনি আমায় ভালোবাসে না। কিছুটা সময় নিয়েই বলল জোনাকি কথাটা। রিয়া বিস্মিত হয়ে অবিশ্বাস্য কণ্ঠে বলল, সত্যি বলছিস? জোনাকি হ্যাবোদক মাথা দুলাই। রিয়া ধপাস করে বিছানায় শুয়ে পড়ে আর বলে, তার মানে ওয়ান সাইড লাভ? ইস, তোকে ছোট ভাবি ডাকার স্বপ্নটা মুহূর্তেই ভেঙে দিলি। জোনাকির মনে তখন অন্য প্রশ্ন ঘুরছিল, তাই সে সেটা আর চেপে রাখলো না। রিয়ার দিকে এগিয়ে গিয়ে বলল, আচ্ছা রিয়া আপু, তোমার তো আমার উপর রাগ করা উচিত, স্নিগ্ধ ভাইয়ের তো তোমার বান্ধবী কায়রা আপুর সাথে বিয়ে হবে। রিয়া ধপ করে বিছানায় উঠে বসে আর মুখ ভেঙচিয়ে বলে, কায়রাকে আমি আমার ভাইয়ের বউ বানাবো? আমাকে কি উগান্ডার ভূতে ধরছে নাকি রে? মেয়েটা শুধু শুধু আমার ভাইয়ের পেছন পড়ে আছে, এমন ভাবে পিছনে পড়েছে যে ভাইয়ার পিছু পিছু কানাডা, তারপর আবার ভাইয়ার পিছু পিছু বাংলাদেশে চলে এসেছে। কিন্তু ওকে নিয়ে আমার পরিবারের কেউই সিরিয়াস না। ওর আব্বু ভালো মানুষ, তবে মেয়েটা পুরো বিগড়ে গিয়েছে। জোনাকি সবটা শুনলো আর মনে হেসে প্রশ্ন করলো, কায়রা আপু স্নিগ্ধ ভাইকে খুব বেশি ভালোবাসে বুঝি? জোনাকির প্রশ্নে রিয়া তার দিকে চোখ ছোট ছোট করে তাকায় আর বলে, জোনাকি তখন তো খুব জোর দিয়ে বললি তোর ভাই আমাকে পছন্দ করে না, এখন আবার কায়রা আর ভাইয়াকে নিয়ে তোর তো ইন্টারেস্ট কেন? হ্যাঁ হ্যাঁ বল। জোনাকি রিয়ার দিক থেকে চোখ সরিয়ে নেয়, নিজের কাজে নিজেই ফেসে গেল। আবার রিয়া জোনাকির কাছে এসে বলল, কি রে কিছু বলছিস না কেন? জোনাকি বলল, রিয়া আপু তুমিও না অতিরিক্ত ভাবো। রিয়া বলল, সেটাই তো আমার কাজ, তবে কি জানিস আমার ভাইও না কায়রাকে অনেক পছন্দ করে, করাটাই স্বাভাবিক। 5টা বছর কানাডায় একসাথে ছিল তারা, কলেজ ভার্সিটি দুজনেই পাশাপাশি ছিল। ও হ্যাঁ, তারা তো একই বাসায় থাকতো। আমার তো মনে হয় এবার ভাইয়া নিশ্চয়ই কায়রাকে বিয়ে করে তবেই কানাডা ফিরবে। রিয়া পুরো কথাটা টেনে টেনে বলল, তার কথা ধরন শুনে যে কেউ বুঝবে সে মজা করছে, অথচ আমাদের বোকা জোনাকি এত কথা হজম করতে পারলো না, তাও আবার একসাথে। বাম হাত দিয়ে জামাটা খামছে ধরে নিজেকে যথেষ্ট স্বাভাবিক করে রাখছে সে। রিয়ার সামনে কাঁদলে সে এটা নিয়েও মজা করা শুরু করবে। রিয়া জোনাকিকে মাথা নিচু করে বসে থাকতে দেখে জোনাকির থুতনি ধরে নিজের দিকে ফেরাই। জোনাকির চোখ জোড়া ঝাপসা হয়ে আসে, তা দেখে রিয়া হাসলো আর বলল, এতটুকুতেই কেঁদে দিচ্ছিস? জোনাকি ভালোবাসিস তাহলে লুকাচ্ছিস কেন? জোনাকি তাকালো রিয়ার দিকে, তখন ওই ঝাপসা চোখ জোড়া থেকে টুপ টুপ করে অশ্রু গড়িয়ে পড়লো। জোনাকি চোখের পানি মুছে একটু একটু মুচকি হাসলো আর বলল, রিয়া আপু তুমি এমন কেন? আমাকে একটু গান দিবে? এসব না করতে, এসব ভালো না। তা না তুমি তো লাভগুরু সাজার চেষ্টায় আছো। রিয়া জোনাকির মাথায় আস্তে করে একটা চাপড় মারলো। জোনাকি হাসতে হাসতে নিজের মাথাটা ধরে বসে থাকলো। রিয়া আবারও মারতে আসলো
হাসলে কিন্তু মারলো না, তারপর বলল, তোর বড় আপু আমি, এতটুকু অ্যাডভাইস দিতেই পারি, তবে আমি কিন্তু। আর বলতে পারলো না। দরজার অপাশ থেকে রাহিমা খালা ডাকলো রিয়াকে। রিয়া সেদিকে তাকিয়ে জোনাকিকে বলে সেখান থেকে চলে আসলো। জোনাকি সেদিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়লো। হাসতে পারলে জীবন সুন্দর, অথচ এই হাসিটাই মিথ্যা। আর এদিকে ফজরের আজান শুনে জোনাকির ঘুম ছুটে গেল। ঝটপট উঠে অজু করে নামাজটা পড়ে নিল, তারপর বিছানাটা গুছিয়ে নিল। বাবার বাড়িতে তো আরো আগে উঠে পড়তো সে। ঘরের সকল কাজ করতে হতো, সবার জন্য নাস্তা বানানো, আবার বোন ভাই বাবার জন্য স্কুল অফিসে টিফিন দিতে হতো। তখন কাজ করে কোল পাওয়া যেত না, অথচ এখন সে কোনো কাজ ছাড়াই কিভাবে আরামসে বসে আছে, তাও আর ভালো লাগছে না। এখন তো মনে হয় কেউ জায়গায়নি। ভাবলো নিজে গিয়ে হেঁটে আসা যাক। সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামলো। পাকের ঘর থেকে থালা বাসনের টুকটাক আওয়াজ শুনে জোনাকি সেদিকটাই গেল। রহিমা খালাকে নাস্তা বানাতে দেখে সে এগিয়ে গেল তার কাছে। রহিমা খালা জোনাকিকে এই সময় দেখে অবাক হলো আর বলল, তুমি এত ভোরে উঠে পড়ছো? জোনাকি বলল, তুমি উঠতে পারলে আমি পারবো না কেন? রহিমা খালা হাসলেন জোনাকির কথাই। তিনি হ্যাঁ বোধক মাথা দুলালেন, অর্থাৎ হ্যাঁ পারবে। তিনি বললেন, কিছু খাবা, বানাই দিব? জোনাকি বলল, না এখন কিছু খাবো না, তুমি আমাকে কিছু কাজ দাও, এভাবে বসে থাকতে ভালো লাগছে না। রহিমা খালা রাতে থালা বাসনগুলো ধুয়ে রাখছিলেন। জোনাকির কথা শুনে বললেন, তাইলে যাও বাসর ঘরে যাই আর টিভি দেখো গা, আমি নাস্তা হইলে তোমার ডাকমু। জোনাকি ঠুট উল্টে তাকালো তার দিকে আর বলল, খালা টিভি দেখা কি কোনো কাজ নাকি? তুমি আমাকে পাকের ঘরের কোনো কাজ দাও। আচ্ছা আজকের নাস্তায় কি বানাবে? রহিমা খালা বলল, ভাইজান আরাফা রুটি খাই, তাদের জন্য রুটি বানামো, আর স্নিগ্ধ বাবার জন্য কি যেন স্যুপ বানাইতে কইছে, ওইটাই বানামো, বাকিদের জন্য পরোটা আর হালুয়া করমু। জোনাকি তো স্নিগ্ধতেই আটকে গেল। কাল রাতে রিয়ার কথাগুলো নিয়ে অনেক ভেবেছে সে, এবং শেষে উত্তর পেয়েছে সে এটা, যে স্নিগ্ধকে ভালোবাসে কিন্তু স্নিগ্ধ তাকে ভালোবাসে না। আর অন্যদিকে স্নিগ্ধ আর কায়রা তো একে অপরকে ভালোবাসে, পছন্দ করে, তাই তারা সুখে থাকুক, এটাই জোনাকির চাওয়া। আর এমনিতেও স্নিগ্ধকে নিজের জীবনে চায় না, তার জীবনে কি বা আছে? অসহায়ত্ব দিয়ে শুরু, অশ্রু দিয়ে শেষ, ভেবে দীর্ঘশ্বাস ছাড়লো। তারপর রহিমা খালার দিকে তাকিয়ে বলল, ঠিক আছে খালা, আমাকে কোথায় কোন জিনিস আছে একটু জানিয়ে দাও, আমি করে নিব সবটা। বলতে বলতে নিজের কামিজের ওনাটা গায়ে পেঁচিয়ে বাঁধলো। রহিমা খালা বিস্মিত নয়নে তাকিয়ে বলল, পাগল নাকি মেয়ে? আমি থাকতে তুমি কাজ করবা কেন? যাও তো, তোমারে কইছি না টিভি দেখতে, আমি ঝটপট কইরা নিমু। বলে জোনাকিকে তাড়ানোর চেষ্টা করলো, কিন্তু জোনাকি গেল না, উল্টো পাকের ঘরে থাকা আটার বোয়ামটা নিয়ে একটা বলো নিয়ে নিল। রহিমা খালা এগিয়ে এসে তার পাশে দাঁড়িয়ে তার হাত থেকে বোয়ামটা নিয়ে নিল, আর কিছুটা ধমকের সুরে বলল, তোমাকে না বলছি না, তারপরও করছো, আমি সব করে নিব, আমি এতদিন করে আসছি তাই সমস্যা হবে না, তুমি যাও টিভি দেখো গিয়ে। জোনাকি বলল, খালা তুমি রাগ করতেছো কেন? আমি পারবো করতে। আচ্ছা ঠিক আছে, তুমিও বরং আমাকে সাহায্য করো। বলে রহিমা খালার কাছ থেকে বোয়ামটা নিয়ে জায়গা মতো রেখে দিল। গরম পানি করে সেটা দিয়ে আটা মেখে নিল। রহিমা খালা ততক্ষণে থালা বাসন বাকিগুলো ধুয়ে নিল, তারপর মাখা আটা নিয়ে সেগুলো বেলতে লাগলো। অন্যদিকে জোনাকি সুজির হালুয়া বানিয়ে ফেললো। সুজির হালুয়াটা সে তেমন একটা বানাতে পারে না, তবে রহিমা খালা যেভাবে যেভাবে বলেছে সেভাবে করেছে, আশা করছে মন্দ হবে না। রহিমা খালা রুটি বেলা হয়ে গেলে জোনাকি সেগুলো নিয়ে তাপাই দিয়ে গরম করে রুটি বানিয়ে ফেলে, তারপর পরোটাগুলো তেলে ভেজে নিল। তারপর সবার শেষে স্নিগ্ধের জন্য স্যুপ তৈরি করলো। জোনাকি বুঝে না সকালে কেউ স্যুপ খায়, যেখানে মানুষ অসুস্থ হলেও খেতে চায় না, সেখানে এই মানুষ সুস্থ সবল হয়ে এই স্যুপ নামক পানিটা খায়। ভুলে গিয়েছিল স্নিগ্ধকে ভাবা যাবে না। রহিমা খালা স্যুপ বানানোর জন্য সবজি ডিম নিয়ে আসলো। তিনি কিছুটা অস্বস্তি নিয়ে বললেন, জোনাকি এই স্যুপটা বানাতে পারবা? জোনাকি বলল, এটা? রহিমা খালা বলল, হ্যাঁ আসলে আমি স্যুপ এগুলো বানালে নাকি মজা হয় না, এর আগে আরো 2বার বানিয়েছিলাম, কিন্তু স্নিগ্ধ বাবা সেটা খায়নি, অবশ্য আমাকে এই ব্যাপারে কিছুই বলেনি, তবুও সকালে খাবে, একটু পেটটা শান্তি তো হতেই হবে তাই না? জোনাকি বলল, সমস্যা নাই খালা, আমি বানিয়ে দিচ্ছি। বলে স্যুপ বানানোর উপকরণের দিকে তাকালো। তারপর রহিমা খালাকে জিজ্ঞেস করলো, খালা মুরগি মাংস আছে? রহিমা বলল, হ্যাঁ আছে তো, কেন লাগবে? জোনাকি বলল, জি থাকলে দিয়েন তো, সকালে সামান্য স্যুপ খেলে কি কারো পেট ভরে? অন্য কিছু খেলে যেন পেটটা মহাসাগর হয়ে যাবে। জোনাকির কথার ধরন শুনে রহিমা খালা হেসে দিল। ফ্রিজ থেকে মাংসটা বের করে সিঙ্কের পানিতে ভিজিয়ে দিল। তো ধন্যবাদ সবাইকে। এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে। তো সবাই প্লিজ ভিডিওতে একটা লাইক দিন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।